সো গুড ইভিনিং স্টুডেন্টস। আমরা রেস পার্টটা স্টার্ট করতে চলেছি, যেটা ছিল আগের দিন আমরা ম্যানিপুলেশনে শেষ করেছিলাম। এবার যেটা আমরা স্টার্ট করব সেটা হলো পপুলেশন। পপুলেশন মানে বুঝতেই পারছো, মানে একটা গ্রুপ অফ পিপল বা ইন্ডিভিজুয়াল বা কোনো অবজেক্ট। আমি যেটা নিয়ে স্টাডি করতে চাইছি সেই টোটাল গ্রুপ অফ পিপল বা অবজেক্টকে বোঝানো হচ্ছে। তাদের মানে আমরা যে কমন ক্যারেক্টারিস্টিকগুলো নিয়েছি, যে এই জিনিসগুলো আমার চাই, সেই টোটাল ক্যারেক্টারিস্টিক আছে এরকম টোটাল ইন্ডিভিজুয়াল বা অবজেক্টকে বোঝানো হচ্ছে যে পপুলেশন। যেমন এখানে এক্সাম্পল হিসেবে একটা বলা হয়েছে, দেখো, বেড সাইড নার্সেস ওয়ার্কলোড। তাহলে যদি বেড সাইড নার্সের ওয়ার্কলোড বলি, এখানে কি মেডিকেল ওয়ার্ড হতে পারে, সার্জিক্যাল ওয়ার্ড হতে পারে, কোনো অর্থোপেডিকের ওয়ার্ড হতে পারে, নিউরোলজিক্যাল ওয়ার্ডের নার্স হতে পারে, তাহলে আইসিইউ নার্স হতে পারে, মানে বিভিন্ন টাইপের আমি নার্সের ওয়ার্কলোডের কথা বোঝানো হচ্ছে। তাহলে কি নার্স বলতে আমরা বেডসাইড নার্স বলতে যে কোনো নার্সকে আমি, যারা বেডসাইডে কাজ করছে যে কোনো নার্সকে বলতে পারি। সেটাই বলা হচ্ছে যে পপুলেশন বলতে এন্টায়ার গ্রুপ অফ পপুলেশন বা সাবজেক্টকে বোঝানো হচ্ছে। বা আরেকটা এক্সাম্পল আমরা দিতে পারি, যেমন ধরো যে পেশেন্ট অ্যাডমিটেড ইন ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। তাহলে পেশেন্ট অ্যাডমিটেড ইন ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বলতে আইসিইউতে বা ইন্টেন্সিভ থেরাপি ইউনিটে সাইকিয়াট্রিক এমার্জেন্সি পেশেন্ট ভর্তি হতে পারে, কোনো সার্জিক্যাল পেশেন্ট ভর্তি হতে পারে, কোনো পয়জনিং পেশেন্ট ভর্তি হতে পারে, কোনো কার্ডিয়াক অ্যারেস্ট পেশেন্ট ভর্তি হতে পারে, কোনো অর্থোপেডিক পেশেন্ট ভর্তি হতে পারে। তাহলে ডিফারেন্ট সিস্টেমের পেশেন্ট আইসিইউতে আসতে পারে। তাহলে আমি টোটাল পেশেন্ট যারাই আইসিইউতে ভর্তি হচ্ছে তারাই আমার টোটাল পপুলেশন। ঠিক আছে, একেই বলা হচ্ছে পপুলেশন। নেক্সট, টার্গেট পপুলেশন। তাহলে সেম দেখো, টার্গেট পপুলেশন হচ্ছে এন্টায়ার পপুলেশন। এটাও আমি যে পার্সন বা সাবজেক্ট বা স্যাম্পল মানে মানে এই গ্রুপটার উপরে আমি কাজ করতে চাইছি। আমার টার্গেট হচ্ছে যারাই হসপিটালে ওপিডিতে মেডিসিন ইউনিটে দেখাতে আসছে, সেটাই আমার টার্গেট গ্রুপ। যারাই মেডিসিন ইউনিটে আসবে তাদের উপর আমি একটা স্টাডি করতে চাই। তাহলে কি আমার টার্গেট হলো কি, শুধু ওপিডি নয়, আমার টার্গেট এখানে হয়ে গেল মেডিসিন ইউনিটে যারা আসছে তারাই আমার টার্গেট। যেমন আমরা এর আগে একটা এক্সাম্পল দিলাম যে পেশেন্ট অ্যাডমিটেড ইন আইসিইউ, আমি এখানে টার্গেট করে আইসিইউতে ভর্তি হচ্ছে, ঠিক আছে, কিন্তু যারা শুধুমাত্র কার্ডিয়াক ডিজিজ নিয়ে আসবে আমি তাদেরকেই আমার স্যাম্পল হিসেবে কাজ করব। তাহলে কি আমি টার্গেট করে নিলাম যে আমার আইসিইউতে কোনো কার্ডিয়াক ডিজিজ নিয়ে যারাই আসছে তারাই আমার স্যাম্পল। ঠিক আছে, নেক্সট, অ্যাক্সেসেবল পপুলেশন মানে কি অ্যাক্সেস করতে পারবো। যেমন আমার ধরো ডিউটি আছে সকাল 8টা থেকে 4টে অবধি, তাহলে আমি যারা রাত 8টায় আসছে, রাত 10টায় আসছে, 12টায় আসছে, তাদেরকে কি আমি অ্যাক্সেস করতে পারবো না। তাহলে কি আমার টাইমে, আমার ডিউটি শিডিউলে বা আমি যে টাইমে ডেটাটা কালেক্ট করতে চাই সেই টাইমের ভেতর আমি কাদের পাচ্ছি। তাহলে দেখো, ফার্স্ট ছিল আমাদের পপুলেশন মানে এন্টায়ার পপুলেশন, টোটাল গ্রুপ। নেক্সট কি এলাম, টার্গেট পপুলেশন, মানে আমি টার্গেট করলাম এই পেশেন্টগুলোকে বা এই টোটাল গ্রুপটাকে আমি ধরবো, আমি টার্গেট করলাম। সেখান থেকে এবার অ্যাক্সেসেবলে এলাম। তাহলে অ্যাক্সেসেবল মানে কি আমি কোনগুলোকে হাতে নাতে ধরতে পারছি। যে এখানে দেখো, যেমন ধরো একটা এক্সাম্পল যদি দিই, সকাল 8টা থেকে 4টে অবধি আমরা বলেছি আমাদের ডিউটি আওয়ার্স। তাহলে সেই টাইমের ভেতর যে পেশেন্টগুলো আইসিইউতে অ্যাডমিশন হচ্ছে উইথ কার্ডিয়াক ডিজিজ, আমার টার্গেট হচ্ছে কার্ডিয়াক ডিজিজের পেশেন্ট যারা আইসিইউতে আসছে। তাহলে 8টা থেকে 4টে যারা আসছে আমি তাদেরকেই অ্যাক্সেসেবল করতে পারবো, তাদেরকেই আমি অ্যাসেস করতে পারবো, তাদের ডেটা নিতে পারবো। তাহলে বোঝা গেল অ্যাক্সেসেবল মানে কি। যদি তাতেও অসুবিধা হয়, ছবিটা দেখো, টোটাল হোল যে ব্লু কালারের এনসার্কেলড এরিয়া, দ্যাট ইজ জেনারেল পপুলেশন, দ্যাট ইজ আওয়ার পপুলেশন। নেক্সট, টার্গেট পপুলেশন। দেখো এবার আমরা কনসাইজ করছি কেমন করে। নেক্সট আমাদের
টার্গেট পপুলেশন। তাহলে টোটাল মেডিকেল কলেজে যে পেশেন্টরা আসছে সবাই হচ্ছে পেশেন্ট, সবাই হচ্ছে পপুলেশন। নেক্সট, কারা কারা মেডিসিন ওপিডিতে আসছে, দ্যাট ইজ টার্গেট পপুলেশন। এটা আমি কিন্তু এক্সাম্পল হিসেবে বলছি। নেক্সট, অ্যাক্সেসেবল। তাহলে অ্যাক্সেসেবল কারা, কারা কারা আমার ডিউটি আওয়ার্সে আমার টাইম মতো কারা কারা আসছে, তারা হলো আমার অ্যাক্সেসেবল পপুলেশন। বোঝা গেছে? নেক্সট, রিসার্চ ডিজাইন, মানে যে কোনো রিসার্চ বা স্টাডি করতে গেলে একটা ডিজাইন করতে হয়। মানে ডিজাইন মানে একটা ব্লু প্রিন্ট বলতে পারো, একটা ফর্ম্যাট বলতে পারো, যেটা আমরা ফলো করব, যেটা দেখে আমরা টোটাল ডেটাটা গ্যাদার করতে পারি, বা একটা স্টাডিটা কিভাবে চলবে সেটা আমরা একটা আইডিয়া করতে পারি। দ্যাট ইজ রিসার্চ ডিজাইন। রিসার্চ সেটিং, সেটিং মানে হচ্ছে আমরা কোন জায়গা থেকে, ভেবে দেখো একটু জাস্ট আগেই আমি বলছিলাম না যে মেডিকেল কলেজে পেশেন্টরা আসছে, তাহলে আমি ডেটাটা যে কালেক্ট করব কোথা থেকে কালেক্ট করব, আমার একটা সেটিং চাই, মানে একটা জায়গা চাই। সেটা একটা জায়গা কেন, তুমি যদি মনে করো আমি দুটো হসপিটাল বা দুটো সেটিং করতে চাই, দুটো জায়গা নিতে চাই, সেটাও করতে পারো, তোমার যতগুলো ইচ্ছা সেটিং করতে পারো। তাহলে রিসার্চ সেটিং হলো যেখান থেকে আমরা ডেটাটা কালেক্ট করব। তাহলে দ্য স্টাডি সেটিং ইজ দ্য লোকেশন in which the research is conducted. It could be natural, partially controlled environment or laboratories. Partially controlled environment মানে হচ্ছে যখন আমরা এক্সপেরিমেন্টাল কোনো ম্যানিপুলেশন করতে চাইছি, তখন কিন্তু সেই এনভায়রনমেন্টটা মানে আমাদের সেটিংয়ের মধ্যে পড়ে। ঠিক আছে, সেটা যত আমরা আরও পড়তে থাকবো তোমরা আরও ভালো বুঝতে পারবে। স্যাম্পল, তাহলে স্যাম্পল কি, স্যাম্পল হলো জাস্ট দ্য রিপ্রেজেন্টেটিভ অফ পপুলেশন। যে পপুলেশনটা, দেখো টোটাল জেনারেল পাবলিক যে ছবিটা দেখছো, তাদের ভেতর থেকে আমরা এই যে ম্যাগনিফাইং গ্লাসের ভেতরে যে চারজনকে দেখতে পাচ্ছি, মানে এই চারজন আমাদের যে প্ল্যান করা হয়েছে, যে প্রোগ্রাম করা হয়েছে, যে সেট আইডিয়া করা হয়েছে, যে সেট ক্রাইটেরিয়া করা হয়েছে বা অ্যাট্রিবিউটস বানানো হয়েছে, এই চারজন টোটালি ফুলফিল করছে। তাহলে এরাই হলো আমাদের স্যাম্পল অফ দ্য স্টাডি। তাহলে কি, আ পার্ট অর সাবসেট অফ পপুলেশন সিলেক্টেড টু পার্টিসিপেট ইন দ্য রিসার্চ স্টাডি। তাহলে ভেবে দেখো আমরা কি বলেছিলাম, যে আমরা আমাদের ডিউটি আওয়ার্সে এই পেশেন্টগুলোকে পাচ্ছি। এবার দেখা গেল পেলেও বা দেখা গেল কেউ তোমার স্টাডি টাইমে দেখা গেল অন্য জায়গায় রেফার হয়ে গেল, আবার দেখা গেল সে আর পার্টিসিপেট করতেই চাইছে না। তো এরকম করে যারা যারা টোটালি তোমার সব ক্রাইটেরিয়া ফুলফিল করে যাচ্ছে এবং তোমার স্টাডির জন্য কনসেন্ট দিচ্ছে, তারাই কিন্তু একমাত্র তোমার স্যাম্পল বা আমাদের স্যাম্পল। ঠিক আছে, রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল মানে হচ্ছে এমন একটা স্যাম্পল যেটা, মানে স্যাম্পল মানে এখানে সে ইন্ডিভিজুয়াল হতে পারে, অবজেক্ট হতে পারে, জাস্ট টু সিমিলার অফ ইয়োর ক্রাইটেরিয়া। তুমি যা যা চেয়েছো একদম সিমিলার বা জাস্ট টু সিমিলার অফ ইয়োর ক্রাইটেরিয়া, তারাই হচ্ছে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। A sample whose characteristics are highly similar to that of the population from which it is drawn. Okay? Next, sampling. দেখো ছবিটা দেখে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। প্রসেস অফ সিলেক্টিং স্যাম্পল from the target population to represent the entire population. দেখো আমরা ফার্স্ট এক্সাম্পল দিয়েছিলাম যে স্ট্রেস অফ বা ওয়ার্ক বার্ডেন ফর দ্য বেডসাইড নার্সেস। তাহলে তুমি নিশ্চয়ই টোটাল আমাদের ইন্ডিয়াতে যা নার্স আছে তুমি তুলে নিয়ে একটা স্টাডি করা পসিবল না। তাহলে আমরা কি করতে পারি, প্রত্যেকটা স্টেট থেকে কিছু কিছু নার্সকে নিয়ে আমরা স্টাডিটা করতে পারি, যারা কিনা আমরা যে কমেন্ট বা রেজাল্টটা পাবো সেটা থেকে অন্তত বুঝতে পারি হ্যাঁ প্রত্যেকটা স্টেটে যে বেডসাইড নার্স আছে তাদের কিন্তু ওয়ার্কলোড খুব বেশি, বা এই স্টেটের ওয়ার্কলোড এরকম, ওই স্টেটের ওয়ার্কলোড এরকম। তার মানেই কিন্তু
যে হসপিটাল থেকে তুমি স্যাম্পল নিয়েছো টোটাল কথা বলা হচ্ছে। টোটাল ইন্ডিয়া যদি তুমি করো, টোটাল স্টেট থেকে যদি কিছু 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 স্যাম্পল নাও, তাহলে প্রত্যেক জায়গা থেকে তুমি কিছু কিছু ডেটা কালেক্ট করবে এবং একটা কনক্লুশনে আসবে। তখন আমরা যে রেজাল্টটা পাবো সেটা কিন্তু টোটাল ইন্ডিয়ার রেজাল্ট। ওকে, সেটাই বলা যায়। এই যে প্রসেসটা, আমি প্রত্যেকটা জায়গা থেকে যে স্যাম্পলটা নিয়েছি, এই যে নেওয়ার প্রসেস, তাকেই স্যাম্পলিং বলা হচ্ছে। ঠিক আছে, এবার যেটা আমরা বলবো সেটা হচ্ছে স্যাম্পলিং মেথড। কীভাবে আমরা এই মেথডটা অ্যাপ্লাই করতে পারি বা কী মেথড আছে। ওকে, তাহলে মেনলি আমাদের স্যাম্পলিং মেথডটা দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পল, একটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তো প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক যেটা, সেটা মোটামুটি 5টা টাইপের আছে। এক হচ্ছে সিম্পল র্যান্ডাম স্যাম্পলিং, যেখানে, আচ্ছা ওটা আমরা পরে আসছি। নেক্সট স্ট্র্যাটিফাইড র্যান্ডাম স্যাম্পলিং। দেখো প্রত্যেকটা ওয়ার্ডের মাঝেই কিন্তু মানেগুলো আছে, আমরা পরে আবার পড়বো। নেক্সট সিস্টেমেটিক র্যান্ডাম স্যাম্পলিং, ক্লাস্টার অর মাল্টিস্টেজ স্যাম্পলিং, সিকোয়েন্সিয়াল স্যাম্পলিং। ঠিক আছে, এই গেল প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের টেকনিক। আর নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মধ্যে কী কী পড়ছে? কনভেনিয়েন্স স্যাম্পলিং, পারপাসিভ স্যাম্পলিং, কনজিকিউটিভ স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং। ঠিক আছে, এবার আমরা একটুখানি জেনে নিই প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মধ্যে মানে প্রবাবিলিটিকে ভাগ করা হচ্ছে। সিম্পল র্যান্ডাম স্যাম্পলিং, সিম্পল র্যান্ডাম তার মানে হলো এভরি মেম্বার অফ দ্য পপুলেশন হ্যাজ অ্যান ইকুয়াল চান্স অফ বিং সিলেক্টেড। মানে যে গ্রুপটা তুমি, যে পপুলেশনটাকে তুমি সিলেক্ট করেছো, তার প্রত্যেকটা মেম্বারেরই চান্স আছে টু বি সিলেক্টেড। ঠিক আছে, মানে টু বি এ পার্ট অফ ইউর স্টাডি। ঠিক গেল। নেক্সট স্ট্র্যাটিফাইড র্যান্ডাম স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড বলতে বোঝানো হচ্ছে কি, যে একটা স্ট্র্যাটা করা, ধরো হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, ইহুদি, এরকম স্ট্র্যাটা করে নিলাম, নিয়ে সেখান থেকে আমি স্যাম্পলিং করলাম বা সেখান থেকে স্যাম্পল কালেকশন করলাম। বা ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 12 এরকমভাবে স্ট্র্যাটা করলাম। ঠিক আছে, নেক্সট সিস্টেমেটিক র্যান্ডাম স্যাম্পলিং। যেমন ধরো তোমার কাছে 200 স্টুডেন্ট আছে, তুমি ভাবলে কি এভরি 5th স্টুডেন্ট উইল বি মাই স্যাম্পল। তাহলে কি একটা সিস্টেম করে নিয়েছে যে প্রত্যেক 5th যে স্টুডেন্ট আছে, 5th, 10th, 15th, 20, 25th, এভাবে তুমি একটা সিস্টেমেটিক ওয়েতে তুমি স্যাম্পল কালেকশন করলে। নেক্সট ক্লাস্টার অর মাল্টি স্টেজ স্যাম্পলিং। ক্লাস্টার মানে হচ্ছে এখানে দেখা গেলো হিউজ স্যাম্পল আছে। যেমন ধরো টোটাল ইন্ডিয়াতে তুমি কোনো প্রসিডিওর করতে চাইছো, কোনো স্টাডি করতে চাইছো, আমরা যেমন বললাম, তাহলে কি সেক্ষেত্রে আমি কী করতে পারি, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকজনকে নেওয়া তো পসিবল না। তাহলে কী করতে পারি, জিওগ্রাফিক্যাল ক্লাস্টার হিসেবে কোনো এরিয়া বেসিসে আমি কিন্তু স্যাম্পলিং করতে পারি বা স্যাম্পল কালেকশন করতে পারি। ঠিক আছে, মানে এক একটা সেকশন ওয়াইজ, এক একটা ক্লাস্টার ওয়াইজ আমি স্যাম্পল কালেকশন করলাম, সেটা হচ্ছে ক্লাস্টার বা মাল্টি স্টেজ স্যাম্পলিং। নেক্সট সিকোয়েন্সিয়াল স্যাম্পলিং, সিকোয়েন্স ওয়াইজ। এখানে কি হচ্ছে, ইনভেস্টিগেশন কী করছে, একটা স্মল স্যাম্পল নিল, নিয়ে তার স্টাডি করলো, করে দেখলো যে ইনফারেন্স বা রেজাল্টটা এসেছে সেটা কিন্তু স্যাটিসফাইড হতে পারলো না, বা দেখা গেল সেটা নেগলিজেবল রেজাল্ট এসেছে বা রেজাল্টটা জেনারেলাইজ করা যাচ্ছে না। তখন সে কী করলো, আরও স্যাম্পল কালেকশন করলো, করে আবারও কনক্লুশনে আসার চেষ্টা করলো, দেখলো না তাতেও ঠিক রেজাল্ট ঠিক আসছে না বা জেনারেলাইজেশন করতে প্রবলেম হচ্ছে। তখন কী করলো, আরও স্যাম্পল নিল। এইভাবে এক একটা সিকোয়েন্সে সে ডেটা কালেক্ট করতে থাকছে আর ইনফারেন্স ড্র করতে থাকছে। সেটাকে বলছি আমরা সিকোয়েন্সিয়াল স্যাম্পলিং। মানে তার
ডেট মানে রেজাল্ট অনুযায়ী সে ডেটাটা কালেক্ট করতে থাকছে। ঠিক আছে, মানে এখানে কোনো স্যাম্পল সাইজ ফিক্স থাকছে না, যে তার নিড অনুযায়ী, তার রেজাল্ট অনুযায়ী সে কন্টিনিউ আর কি মানে বেস্ট পসিবল স্যাম্পল নিয়ে নিয়ে কাজ করতে থাকছে। ঠিক আছে, এতে কি হয় যে ইনফারেন্স ড্র করা বা কনক্লুশনে আসতে সুবিধা হয়। ঠিক আছে, নেক্সট দেখো, এতক্ষণ যেটা আমরা মোটামুটি ডিসকাস করলাম সেটারই একটা ছোট্ট ছবি। ঠিক আছে, নেক্সট যেটা আমরা আসবো সেটা হলো নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক, এখানে কি হচ্ছে, সিলেকশন অফ সাবজেক্ট or sampling unit from a population using non-random procedure। এতক্ষণ কী ছিল, একটা র্যান্ডাম প্রসিডিওর চলছিল, কিন্তু এবার নন র্যান্ডাম প্রসিডিওর। তার ভেতর আমাদের কি কি পড়ছে, পারপাসিভ স্যাম্পলিং টেকনিক, কনভেনিয়েন্স স্যাম্পলিং টেকনিক, কনজিকিউটিভ স্যাম্পলিং টেকনিক, কোটা স্যাম্পলিং টেকনিক অ্যান্ড স্নোবল স্যাম্পলিং টেকনিক। ঠিক আছে, তাহলে পারপাসিভ স্যাম্পলিং তোমরা নাম থেকে বুঝতে পারছো যে কোনো পারপাসে স্যাম্পেলগুলোকে চুজ করা হচ্ছে। তুমি এখানে রিসার্চার হিসেবে, রিসার্চার করছে কি, তার যে স্যাম্পেল দরকার, সে যে মাইন্ডে প্ল্যান করেছে যে এই স্যাম্পেল আমি চাই, আমি এই জিনিসটা, এই অ্যাট্রিবিউটটা নিয়ে কাজ করতে চাই, এই অ্যাট্রিবিউট থেকে ডেটাটা চাই, সে শুধু ওই পার্টিকুলার জিনিসটা নিচ্ছে, দ্যাট ইজ পারপাসিভ স্যাম্পলিং। ঠিক আছে, মানে পারপাসফুল্লি সে ডেটাটা কালেক্ট করছে। ঠিক আছে, তাহলে যদি সেটা করতে চায়, এখানে কিন্তু রিসার্চারের ইন ডেপথ নলেজ দরকার থাকে, আদারওয়াইজ সে কিন্তু করতে পারবে না। ঠিক আছে, নেক্সট আসছে কনভেনিয়েন্স স্যাম্পলিং। কনভেনিয়েন্স মানে কি, সুবিধা মতো, তার কনভেনিয়েন্স ওয়াইজ সে ডেটা কালেক্ট করছে। ঠিক আছে, এক্ষেত্রে কি হয় যে লিমিটেড অ্যাভেলেবিলিটি অফ টাইম অ্যান্ড সোর্স, তো তোমার সেখানে কি হচ্ছে, তার জন্য খুব ইজিলি, খুব চিপলি, খুব কম টাইমে তুমি তোমার কনভিনিয়েন্স ওয়াইজ ডেটা কালেকশান করতে পারছো। ঠিক আছে, নেক্সট কনজিকিউটিভ স্যাম্পলিং। কনজিকিউটিভ মানে একটা এক্সাম্পল দিতে পারি, যেমন ধরো যে কোনো ওই আমাদের যে স্পুটাম এবি স্যাম্পলিংটা যায়, সেটা ভেবে দেখো কনজিকিউটিভ 3 days যায়। ঠিক আছে, সেরকম তুমি কি করলে, সমস্ত অ্যাভেলেবল যে সাবজেক্ট ছিল, যারা তোমার প্রিসেট করা ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছিল, তুমি সেগুলোই কিন্তু পিক আপ করছো। ঠিক আছে, এর ফলে কন্টিনিউয়াসলি যে পপুলেশন, যেমন হসপিটাল পেশেন্ট, তাদের কাছ থেকে তুমি আরও স্যাম্পল নিতে পারছো, এবং এটা কিন্তু তোমার অনেক টাইম কনজিউমিং হচ্ছে, লেস টাইম কনজিউমিং, মানে তোমার সময় অনেক বেঁচে যাবে, এটাই এর মেন অ্যাডভান্টেজ। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোটা স্যাম্পলিং। কোটা স্যাম্পলিং মেন হচ্ছে যে ইকুয়াল অর প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন অফ সাবজেক্ট ফ্রম ইচ কোটা। তুমি কোটা করে নিলে, যেমন জেন্ডার ওয়াইজ হতে পারে, এডুকেশন ওয়াইজ হতে পারে, রেস ওয়াইজ হতে পারে, এবার সেখান থেকে তুমি তোমার যে স্যাম্পলিংয়ের অ্যামাউন্ট আছে সেটা তুমি আস্তে আস্তে তুলে নিলে, মানে ইকুয়াল প্রপোর্শনে। ধরো তুমি করেছো যে আমি এই এইচএস থেকে 10 জন নেব, ইলিটারেট থেকে 10 জন নেব, ক্লাস 5 পাস করেছে তার থেকে 10 জন নেব, এরকম তোমার ইকুয়াল ডিস্ট্রিবিউশন বা ইকুয়াল প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন তোমাকে নিতে হবে। ঠিক আছে, দ্যাট ইজ কোটা স্যাম্পলিং। নেক্সট স্নোবল স্যাম্পলিং। স্নোবল স্যাম্পলিং হচ্ছে যে তুমি একটা ইনিশিয়াল সাবজেক্ট নিলে, তুমি 2টো স্যাম্পল নিয়েছো, সেখান থেকে তাদেরকে বললে যে
তাদের সেম ক্যারেক্টারিস্টিক আছে এরকম আরও দুজনকে সার্চ করতে, তাদেরকে আরও দুজনকে বললে। এবার তাদেরকে আবার বলে দিলে যে তুমি সেই সাবজেক্টকে বললে আরও দুটো স্যাম্পল জোগাড় করতে। এভাবে চেন ওয়াইজ মানে বলের মতো বাড়তে থাকবে, স্নোবলের মতো বাড়তে থাকবে, সেটাকেই বলে হচ্ছে স্নোবল স্যাম্পলিং। এখানে কি হয়, রিসার্চারের সেরকম কন্ট্রোল খুব কম থাকে, খুব কম কন্ট্রোল থাকে স্যাম্পলিং মেথডের উপর। অ্যাডভান্টেজ কী হয়, তুমি যে পপুলেশন অবধি পৌঁছাতে পারছো না সেই অবধি কিন্তু তুমি মানে পার্সেন্ট টু পার্সেন্ট যেতে যেতে তোমার স্যাম্পল কিন্তু সেই পজিশন অবধি পৌঁছে যাবে। আর এটা কি খুব ইজিলি করা যায়, সিম্পল মেথড, কস্ট এফেক্টিভ। ওকে, তাহলে আমরা মোটামুটি প্রবাবিলিটি আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিকগুলো কিন্তু একটু জানলাম। ঠিক আছে, স্যাম্পলিং এরর মানে হচ্ছে, এরর মানে ভুল, বুঝতেই পারছো। তাহলে এই যে এতগুলো স্যাম্পলিং মেথড আমরা জানলাম বা সিস্টেমগুলো জানলাম, তাহলে এতগুলো মেথডের মাঝে আমাদের কী কী ভুলগুলো আমরা কী করে কমাতে পারি আর আমাদের কী কী ধরনের ভুল হতে পারে, তাহলে সেটা কি ভুলগুলো কমাতে পারি এগুলো আগে জেনে নিই, যে এই এররগুলো আমরা কী করে এলিমিনেট করতে পারি, মিনিমাইজ করতে পারি। ঠিক আছে, যেমন করতে পারি, ধরো অ্যাভয়েড কনভেনিয়েন্ট স্যাম্পলিং। তুমি তোমার সুবিধা মতো স্যাম্পল কালেকশন করছো, দেখা গেল তোমার যে টাইমে নেই সে টাইমে অন্য কোনো মানে আরও বেটার স্যাম্পল আসলো, যেটা তোমার জেনারেলাইজ করতে ইনফরমেশান আরও সুবিধা হতো। ঠিক আছে, তাহলে কি সেটা আমাকে আমার কনভেনিয়েন্সের জন্য দেখা গেল স্যাম্পল এরর বেড়ে গেল। তাহলে আমি যদি কনভেনিয়েন্স মেথডটাকে অল্টার করতে পারি তাহলে কিন্তু আমার এররের চান্স কমতে পারে। নেক্সট কী আছে, যে আমার টার্গেট পপুলেশনটাকে এমনভাবে ডিফাইন করতে হবে যেন আমি টোটাল গ্রুপটাকে পেতে পারি, আমার যা ইনক্লুশন ক্রাইটেরিয়া সেটা যেন আমি ফুলফিল করতে পারি এবং টোটাল একটা স্যাম্পল ফ্রেম বানাতে পারি। তার ফলে আমার টার্গেট পপুলেশনকে ইজিলি কিন্তু পাওয়া যাবে এবং এরর কম হবে। আর কি করতে পারি, যে যখন আমি কমপ্লিট পপুলেশনকে নেব ভেবেছিলাম বা আমার মানে ইনক্লুড করব ভেবেছিলাম আমার সাবজেক্ট হিসেবে, দেখা গেল আমার স্যাম্পল কম হওয়ার জন্যে আমি আরও কিছু মানে যেটা আমার ক্রাইটেরিয়া মিলছে না তা সত্ত্বেও আমি স্যাম্পল হিসেবে তাদেরকে ইনক্লুড করে নিলাম, তাহলেও কিন্তু এরর আসতে পারে। কি বোঝা গেল, যে দেখা গেল আমি যে ক্রাইটেরিয়া ভেবে নিয়েছিলাম যে এই স্যাম্পল আমি কালেকশন করব এই যাদের ক্রাইটেরিয়া আছে, কিন্তু দেখা গেল আমার মানে যে স্যাম্পল সাইজ ছিল সেটা আমি ফুলফিল করতে পারছি না, তখন আমি আরও আদার্স কিছু স্যাম্পল নিয়ে নিলাম, কিন্তু যাদের মানে ইনক্লুশন ক্রাইটেরিয়া হয়তো ফুলফিল হচ্ছে না, তার ফলে কী হবে, তাহলে তো এরর হবেই বা ভুল হবে। ঠিক আছে, সেটা আমাদের চেষ্টা করতে হবে মিনিমাইজ করতে। এবার আমরা যেটা একটু জেনে নেব সেটা হচ্ছে, এখানে দেখো দুটো মেইন এরর আছে, টাইপ 1 এরর, টাইপ 2 এরর। আমরা যখন হাইপোথিসিস পড়েছিলাম ভেবে দেখো বলেছিলাম কিন্তু টাইপ 1 এরর আমরা তখন বলবো যখন রিজেকশন অফ নাল হাইপোথিসিস হোয়েন ইট ইজ ট্রু। তার মানে আমরা একটা হাইপোথিসিস করেছি, হাইপোথিসিসটা ট্রু, কিন্তু আমাকে রিজেক্ট করতে হচ্ছে, আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, কিন্তু হাইপোথিসিস তুমি যেটা নিয়েছিলে সেটা কিন্তু ঠিক আছে, ঠিক ছিল, এবং তুমি যেটা পেয়েছো সেটাও কিন্তু ঠিক, কিন্তু ইউ হ্যাভ টু রিজেক্ট নাল হাইপোথিসিস। মানে এখানে কোনো রিলেশন নেই, নাল মানে জিরো, আমরা পড়েছিলাম না এই জিরো। তো এটা গেল টাইপ 1 এরর। তাহলে টাইপ 2 এরর কি, টাইপ 2 এরর হলো অ্যাকসেপ্ট জাস্ট অপোজিট, অ্যাকসেপ্টেন্স অফ নাল হাইপোথিসিস হোয়েন ইট ইজ ফলস। তাহলে দেখো যখন নাল হাইপোথিসিস ফলস হচ্ছে তখন তুমি অ্যাকসেপ্ট করছো, সেটাই হলো টাইপ 2 এরর। তাহলে নাল হাইপোথিসিস যখন আমরা অ্যাকসেপ্ট করছি তাকে টাইপ 2 এরর বলে, এবং এটাকে বিটা এরর বলে রিসার্চের ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, আর টাইপ 1 এররটাকে আলফা এরর বলে রিসার্চের ল্যাঙ্গুয়েজে। ওকে, নেক্সট স্যাম্পলিং বায়াস।
মানে এখানে রিসার্চারের একটা রোল থাকে। যেমন ধরো এখানে বলা হচ্ছে সিলেকশন বায়াস। তুমি হয়তো এমন কিছু ভাবলে যে আমি হ্যান্ড ওয়াশিং টেকনিক দেখব, তো যারা রিসেন্টলি ট্রেনিং নিয়ে এসেছে দেখা গেল তুমি তাদের উপরেই হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিসটা তুমি অবজার্ভ করছো, তাদের থেকেই ডেটা কালেকশন করতে গেছো। তাহলে তারা কী, তারা তো জানে, তারা প্র্যাকটিস জাস্ট করে এসেছে। কিন্তু তুমি যদি র্যান্ডামলি সবাইকে সিলেক্ট করো, করে তুমি হ্যান্ড ওয়াশিং প্রসিডিওরটা দেখলে বা প্র্যাকটিসটা দেখলে, সেখানে কিন্তু তুমি অ্যাকচুয়াল সিনারিওটা পাবে। তাহলে এই যে তুমি সিলেক্ট করলে যে না, যে স্টুডেন্টরা ইমিডিয়েটলি পাস করে এসেছে আমি তাদেরই হ্যান্ড ওয়াশিং দেখব, তাহলে কি তোমার এখানে বায়াসনেসটা কাজ করলো। ঠিক আছে, তুমি ভাবলে তোমার রিসার্চ স্টাডি খুব ভালো হবে, তোমার রেজাল্ট বেটার আসবে, সেই হিসেবে তুমি যারা জানে তাদের কাছ থেকে, জানে সবাই, প্রত্যেকটা হেলথ পার্সোনাল হ্যান্ড ওয়াশিং জানে, কিন্তু মেনটেন কজন করে তুমি সেটা জানতে চেয়েছিলে। তাহলে সেখানে তোমার স্যাম্পেলই যদি জানে, সে তো জেনে এসেছে ইমিডিয়েটলি, তুমি সেখানে যেটা যদি জেনারেলাইজ করতে চাও তাহলে কিন্তু তোমাকে র্যান্ডামলি সিলেক্ট করতে হবে। এভাবে সিলেকশন বায়াসড হলে তোমার রেজাল্টও বায়াসড আসবে। নেক্সট, এটাই হলো বায়াসড সিলেকশন। তাহলে আমি সিলেকশন সবসময় আনবায়াসড ওয়েতে করবো। নেক্সট আরও আছে যেটা, সেটা হচ্ছে এক্সক্লুশন বায়াস। ঠিক আছে, এক্সক্লুশন বায়াস হলো যখন আর কি তুমি একটা গ্রুপ অফ পিপল নিয়েছো, তার ভেতর থেকে কিছু পিপলকে ইন্টেনশনালি তুমি রিমুভ করে দিলে যে এটা আমি স্যাম্পল হিসেবে নিচ্ছি না, তাহলে তখনও কিন্তু আমার এক্সক্লুশন বায়াস হতে পারে। ঠিক আছে, আরেকটা বায়াসনেস হলো যেমন হেলদি ইউজার বায়াস। এক্ষেত্রে দেখা গেল তুমি মানে হেলদি হ্যাবিট বা হেলদি ফুড ইনটেক দেখতে চাইছো, সেক্ষেত্রে তুমি কি করলে, যারা যারা হেলদি ফুড নিয়ে আসছে স্কুলে বা কলেজে বা কোনো ক্যান্টিনে, তুমি তাদেরকেই শুধু সিলেক্ট করলে। তাহলে আমি বুঝবো কী করে যে হেলদি ডায়েট কেউ নিচ্ছে কিনা, তুমি তো তাদেরকেই শুধু সিলেক্ট করেছো। তাহলে কি, মানে আমি টোটাল স্টুডেন্ট গ্রুপকে যদি ধরে আমি তারা প্রত্যেকে হেলদি ফুড খাচ্ছে কিনা আমার সেটা দেখলে বেটার রেজাল্ট আসবে। না হলে শুধুমাত্র যারা ডে স্কলার বললে তুমি, যে যারা ডে স্কলার আছে আমি টোটাল গ্রুপটাকে দেখতে চাই যে এরা হেলদি হ্যাবিট কজনের আছে, সেখানে তুমি যে রেজাল্ট পাবে শুধুমাত্র দেখা গেল যারা হস্টেলে আছে তাদের উপরে করলে, তাহলে তো সেখানে তুমি অ্যাকচুয়াল রেজাল্টটা পাবে না। ঠিক আছে, তাহলে সবসময় আমাদেরকে কি করতে হবে, এই বায়াসনেস ওভারকাম করতে হবে যাতে আমরা গুড স্যাম্পলিং বা গুড রেজাল্ট পেতে পারি। ঠিক আছে, এবার আসি রিলায়েবিলিটি দ্য টার্ম। রিলায়েবিলিটি হচ্ছে ডিগ্রি অফ কনসিস্টেন্সি and accuracy with which an instrument measures the attribute for which it is designed to measure. কনসিস্টেন্সি মানেই হচ্ছে সামঞ্জস্যতা, আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি একটা এক্সাম্পল হিসেবে থার্মোমিটার বলেছি, তো থার্মোমিটার মানে কি হলো, যে আমি যখন থার্মোমিটারটা দিয়ে মাপতে চাইছি টেম্পারেচার, তাহলে আমি টেম্পারেচার মেজার করব, মানে টেম্পারেচার মেজার করার জন্যই থার্মোমিটারটা রিলায়েবল। ওকে, তার মানে এটাই হলো, যদি টেম্পারেচার মেজার করতে হয় তাহলে আমাকে থার্মোমিটার দিয়েই টেম্পারেচার মেজার করতে হবে। থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মেজার করলে আমি টেম্পারেচারটাই মেজার করতে পারবো। ঠিক আছে, তাহলে মানে যদি টেম্পারেচার মেনটেন করার জন্য বা মেজার করার জন্য একটা রিলায়েবল ইনস্ট্রুমেন্টের নাম খুঁজতে বলা হয়, দ্যাট ইজ দ্য থার্মোমিটার। ঠিক আছে, তাহলে এটা মানে দুরকমভাবে টেস্ট করা যায় মোটামুটি। একটা হলো স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন বাই টেস্ট রিটেস্ট মেথড, যেটাকে কিনা আমরা কার্ল পিয়ারসনস কোরিলেশন কোএফিশিয়েন্ট ফর্মুলা বলি টু এস্টিমেট দ্য রিলায়েবিলিটি। আরেকটা কি আছে, স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন বাই স্প্লিট হাফ মেথড। ঠিক আছে, তাহলে এই টোটাল দুটো উপায়ে আমরা কোনো ইনস্ট্রুমেন্টের রিলায়েবিলিটি মেজার করতে পারি। ঠিক আছে, এবার এই যে মেজার করলাম সেই মেজার করার রেজাল্টটা মোটামুটি যদি এই কোএফিশিয়েন্ট
0.7 অ্যান্ড অ্যাভাব আসে, তাহলে আমরা মোটামুটি ধরে নিই টুল ইজ রিলায়েবল, মানে সেই টুলটা দিয়ে আমরা রিসার্চটা বা স্টাডিটা বা ডেটাটা কালেক্ট করতে পারবো, ঠিক আছে। আর যদি 1 হয় দ্যাট ইজ ইন্ডিকেটিং রিলায়েবিলিটি, আর যদি 0 হয় কোএফিশিয়েন্ট, তুমি স্যাম্পল ক্যালকুলেশন যদি করে দেখো যে সেই টুলটির রিলায়েবিলিটি 0, তাহলে কিন্তু the tool is not reliable for the study or to collect the data you have selected. Okay, next, validity. Validity হচ্ছে the degree to which an instrument what it is intended to measure. যেমন ধরো একটা তুমি যেটা মেজার করতে চাইছো ও সেইটাই মেজার করছে। যেমন ধরো একটা রুলার, সে শুধু কী করবে, হাইট মেজার করবে, কখনো কিন্তু ওয়েট মেজার করবে না। তাহলে একটা স্কেল দিয়ে আমরা কি করতে পারি, হাইট মেজার করতে পারি, কখনো ওয়েট মেজার করতে পারবো না। এটাকেই বলা হচ্ছে ভ্যালিডিটি অফ দ্য টুল। পাইলট স্টাডি। পাইলট স্টাডি মানে হচ্ছে যে কোনো স্টাডি, যে কোনো প্রজেক্ট আমাদের ইমপ্লিমেন্টেড হওয়ার আগে ছোট ছোট করে যে স্টাডি করা হয়। দেখো লেখা আছে আ স্মল স্কেল ট্রায়াল ডান ইন প্রিপারেশন অফ মেজর রিসার্চ। ছোট্ট একটা কাজ করে দেখলে, যে তুমি ভাবলে হয়তো যে আমি বাঁধাকপির পাতা দিয়ে কোনো হয়তো পায়ে ক্র্যাক হচ্ছে, সেটা আমি বাঁধাকপির পাতা দিয়ে 10 দিন করে ট্রাই করে দেখব, যদি বাঁধাকপির পাতা দিয়ে আমার পায়ের যে ক্র্যাক হয়েছে সেটা যদি সেরে যায়, তাহলে আমি একটা বড় স্টাডি করব। এই যে ছোট্ট একটা 10 জনের উপর তুমি একটা স্টাডি চেক করে সেটা দেখে টোটাল স্টাডি ফর্মুলা ফলো করে সেটা করে দেখলে যে হ্যাঁ তুমি 10 জনের ভেতর 7 জনের গুড রেজাল্ট পেয়েছো, তাহলে কি তুমি একটা বড় স্কেলে এই স্টাডিটা করতে পারো এবং সেটা একটা প্ল্যান করে নিতে পারো যে বাহ, তাহলে আমি এটা যদি করতে পারি তাহলে এটা আমি বড় স্টাডিও আরও অনেক পপুলেশন নিয়ে, অনেক স্যাম্পল নিয়ে আমি স্টাডিটা করতে পারি। সেটাকেই বলা হচ্ছে যে একটা মিনি স্কেল, স্মল স্কেল ট্রায়াল, দ্যাট ইজ দ্য পাইলট স্টাডি। তুমি সেখানে টোটাল মেথডোলজি, টোটাল তোমার যে স্টাডি মেটেরিয়াল, টোটাল কিন্তু তোমায় রেডি করতে হবে। তাহলে টোটাল জিনিসটাই তুমি সেট করলে, কিন্তু সেখানে স্যাম্পল সাইজটা খুব কম নিয়ে তুমি জাস্ট একটা আইডিয়া পেয়ে গেলে যে হ্যাঁ এই স্টাডিটা করা যেতে পারে। তেমনি তুমি যদি গুড রেজাল্ট পাও, তুমি কিন্তু সেটা বড় স্কেল হিসেবেও করতে পারবে। তাহলে পাইলট স্টাডি হলো একটা স্মল স্কেল ট্রায়াল। ওকে, নেক্সট অ্যানালাইসিস। অ্যানালাইসিস মানে তুমি যে ডেটা কালেক্ট করলে, এই যে আমরা পপুলেশন, স্যাম্পলিং টেকনিক, ডেটা কালেকশন, রিলায়েবিলিটি, ভ্যালিডিটি টোটাল করে এলাম, সমস্ত ডেটা কালেকশন হয়ে গেছে। এবার সেটাকে তো আমার জট ডাউন করতে হবে। তাহলে সেই জট ডাউনের প্রসেসটা মানে ডেটাগুলো অর্গানাইজ করা, শর্টিং করা, স্ক্রুটিনাইজ করে তুমি যে রিসার্চ কোশ্চেন প্রথম করেছিলে, যেটার জন্যে তুমি প্রবলেম স্টেটমেন্ট সিলেক্ট করেছো, তার অবজেক্টিভ সিলেক্ট করেছো, তাহলে এবার তুমি তোমার অ্যান্সারটা পাবে। তাহলে এই যে অ্যান্সারটা একটা জাস্ট ইনফারেন্স করা, স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন দিয়ে যে ইনফারেন্স করতে পারলে, সেটাই হচ্ছে অ্যানালাইসিস। ওকে, তাহলে মোটামুটি আমরা টার্মিনোলজি শেষ করে ফেলেছি। জাস্ট একটা স্লাইড জেনে নেব যে আমাদের টোটাল যে বেসিক রিসার্চটা আছে, মানে টোটাল রিসার্চটা কভাগে ভাগ করা হলো। জাস্ট 3টে ভাগে ভাগ করেছে। সিম্পল ভাগগুলো পিওর রিসার্চ অর বেসিক রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ অ্যান্ড অ্যাকশন রিসার্চ। তাহলে দেখো বেসিক রিসার্চ, বেসিক বা পিওর কখন আমরা বলছি, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, মানে তুমি তোমার নিজের ইন্টেলেকচুয়াল দিয়ে, নিজের নলেজ, নিজের প্র্যাকটিস দিয়ে যে নলেজটা গেইন করলে, যে স্কিল পেলে, দ্যাট ইজ দ্য ইয়োর রিয়েল লাইফ সিচুয়েশন ওয়্যার ইউ আর এক্সপেরিয়েন্সড উইথ ইয়োর ইনভেনশন, ইয়োর প্র্যাকটিস, ইয়োর স্কিল, সেটাকেই বলা হচ্ছে বেসিক রিসার্চ। তুমি হয়তো রোজ দিন গিয়ে ভাবলে যে আমি আজ কোনো পেশেন্টকে রোজ 7 দিন আমি বেড সোরের উপর
বা প্রেশার শোরের উপর আমি অক্সিজেন থেরাপি অ্যাপ্লাই করে দেখব পেশেন্টের কী রিয়াকশান হচ্ছে, তার কী রেজাল্ট আসছে। এই যে তুমি রিয়েল লাইফে এইবার নেক্সট 7 দিনের পরে কিন্তু আর কোনো যদি বেডসোর আসে তুমি এবার কনফিডেন্টলি অক্সিজেন থেরাপি দিতেই পারবে, কেননা তোমার এটা এক্সপেরিয়েন্স যে তুমি এটা অ্যাপ্লাই করে গুড রেজাল্ট পেয়েছো। সেই জন্য একে বলা হচ্ছে রিয়েল লাইফ সিচুয়েশনে তুমি যে রেজাল্ট পাচ্ছ। ওকে, নেক্সট অ্যাপ্লাইড। তাহলে বুঝতেই পারছো এখানে আমাকে কিছু অ্যাপ্লাই করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে, রেজাল্ট ফ্রম প্রেজেন্ট প্রবলেম অর ফ্রম সোশ্যালি ডিসঅর্গানাইজ সিচুয়েশন। তাহলে প্রেজেন্ট যে প্রবলেম হয়েছে সেটা থেকে এই রেজাল্টটা, মানে ফ্রিকোয়েন্টলি রেজেস থিওরিটিক্যাল কোয়েশ্চেন দ্যাট মাস্ট বি অ্যান্সার্ড বাই বেসিক অর পিওর রিসার্চ। তাহলে এই যে তুমি পেলে আমি অক্সিজেন থেরাপি দিয়ে বেডশোরটার অনেক ড্রাই করেছি বা তার সাইজ শ্রিঙ্কেজ হয়েছে, সাইজ ছোট হয়েছে, গ্রেড 4 থেকে গ্রেড 3 করতে পেরেছি। এই যে তুমি কোশ্চেনটা করলে, হ্যাঁ আমি অক্সিজেন থেরাপি দেবো টু দ্য বেডসোর বা ডিকিউবিটাস আলসার এরিয়া, এই যে তুমি কোশ্চেনটা করলে এবং ভয়েস রেজ করলে, সেটাই যখন অ্যাপ্লাই করছো কনফিডেন্টলি উইথ স্কিল, সেটাই হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। তুমি অক্সিজেনটা অ্যাপ্লাই করলে। নেক্সট অ্যাকশন রিসার্চ। The process involves the study of certain problem and from that experience decision, action and conclusion are drawn. তাহলে তুমি এক্ষেত্রে কি কোনো একটা অ্যাকশন নিলে, কোনো প্রসেস করে সেই প্রবলেমটা সলভ করলে, তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করলে, কোনো ডিসিশন নিলে, অ্যাকশন দিলে এবং কনক্লুশনে এলে যে হ্যাঁ আমি এই অ্যাকশনের জন্য এই রেজাল্টে আসতে পেরেছি। দ্যাট ইজ দ্য অ্যাকশন রিসার্চ। ঠিক আছে, মোটামুটি আমরা টার্মিনোলজি শেষ করে ফেলেছি। ওকে, থ্যাংক ইউ।